সাধারণত যখন কোনো ভাইরাসের সংক্রমণের কথা ভাবা হয় তখন চোখের সামনে কোনো শারীরিক অসুস্থতার ছবিই তো ভেসে ওঠে, তাই না? মানে ধরুন শরীর দুর্বল হয়ে যাওয়া, তীব্র জ্বর আসা বা মহামারীর মতো কোনো পরিস্থিতি। হ্যাঁ, একদমই তাই। শারীরিক ভাইরাসের লক্ষণগুলো তো খুব স্পষ্ট থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আসলে আমাদের শিখিয়েছে কিভাবে ওই লক্ষণগুলো দেখে ভাইরাসের মোকাবেলা করতে হয়। ঠিক, কিন্তু ধরা যাক এমন কোনো ভাইরাসের কথা বলা হচ্ছে যা উম, মানুষের শরীরে নয়, বরং সরাসরি মানুষের নৈতিকতার উপর আক্রমণ করে। এমন কোনো ম্যালওয়্যার যা আপনার আমার ব্রেইনে নয়, বরং আমাদের ন্যায় অন্যায় বোধের ওই অপারেটিং সিস্টেমটাকে হ্যাক করে নেয়। আরে বাপরে! শুনতে তো পুরোপুরি কল্পবিজ্ঞানের গল্পের মতো লাগছে। মানে যেন মানুষের মন নিয়ন্ত্রণের কোনো অ্যাডভান্সড যন্ত্র। ঠিক তাই। ধরুন, খুব সাধারণ এবং অত্যন্ত মূল্যবান দেখতে একটি জিনিস কেউ পড়ল, আর পড়ার সাথে সাথে তার যুগ যুগ ধরে গড়ে ওঠা আদর্শ, তার ব্যক্তিত্ব সবকিছু পুরোপুরি বদলে গেল। আমরা তো সাধারণত বিশ্বাস করতে চাই যে আমাদের চিন্তাভাবনা সব সময় আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে। হুম, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি নিশ্চয়ই কোনো রূপকের কথা বলছেন এখানে। হ্যাঁ, আজ আমরা এমনই এক রূপক এবং বাস্তবতার মিশেলে তৈরি আখ্যান নিয়ে কথা বলবো। এই গভীর বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমাদের আজকের মিশন হল একটি খুব নির্দিষ্ট আর চমকপ্রদ প্রশ্নের উত্তর খোঁজা। আর সেই প্রশ্নটা হলো, কিভাবে একটি মাত্র স্বর্ণমুকুট কলিযুগে প্রতীক হয়ে উঠল, তাই তো? এবং এক মহান সম্রাটের নৈতিক পতন ডেকে আনল। একদম। আচ্ছা, চলুন বিষয়টা খুলে দেখা যাক। আমাদের আজকের এই আলোচনা কিন্তু শুধু সাপের কামড়ে এক রাজার মৃত্যুর গল্প নয়, এটি ক্ষমতা, লোভ এবং যুগ পরিবর্তনের এক বিশাল আখ্যান। আর আমাদের কাছে থাকা ঐতিহাসিক এবং পৌরাণিক উৎসগুলোর ওপর ভিত্তি করে আমরা এই গল্পের একেবারে গভীরে যাব। আমরা যদি এই স্বর্ণমুকুটের আখ্যানটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, মানে একটু গভীর স্তরে গিয়ে ভাবি, তাহলে বুঝতে পারব যে এটি নিছকই কোনো জাদুকরী বস্তুর গল্প নয়। এটি আসলে মানুষের মনস্তত্ত্ব এবং বস্তুগত সম্পদের প্রতি আমাদের যে চিরন্তন দুর্বলতা রয়েছে তারই গল্প। হ্যাঁ, আর প্রেক্ষাপটটা আগে একটু পরিষ্কার করা যাক। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তখন শেষ হয়ে গেছে। শ্রীকৃষ্ণের বিদায়ের মাধ্যমে দাপর যুগের অবসান ঘটেছে। ঠিক, হস্তিনাপুরের সিংহাসনে তখন বসে আছেন বীর অর্জুনের পৌত্র মহান রাজা পরীক্ষিত। উৎসগুলো বলছে তার শাসনে ধর্ম ও ন্যায়বিচার পুরোপুরি প্রতিষ্ঠিত ছিল। রাজ্য ছিল খুব শান্ত আর সমৃদ্ধ। কিন্তু একদিন রাজা পরীক্ষিত দিগ্বিজয় যাত্রায় বেরিয়ে একটা অদ্ভুত আর অত্যন্ত ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। দৃশ্যটা কল্পনা করলে আজও শিউরে উঠতে হয় আসলে। রাজা দেখলেন কালো বর্ণের রাজবেশ পরা এক ব্যক্তি একটি ষাঁড় এবং একটি গরুকে নির্দয়ভাবে পেটাচ্ছে। বাপরে! কিন্তু এখানে ষাঁড় বা গরু তো কোনো সাধারণ প্রাণী নয়, তাই না? একদম না। এখানে ষাঁড়টি হল স্বয়ং ধর্ম। উৎসগুলো খুব সুন্দর একটি রূপক ব্যবহার করেছে এখানে। বলা হয়েছে ধর্মরূপী এই ষাঁড়ের ৩টি পা ইতিমধ্যে ভেঙে গেছে। সে কেবল সত্য নামক একটি মাত্র পায়ের ওপর কোনো রকমে দাঁড়িয়ে কাঁপছে। একটু থামাই এখানে। ধর্মের এই পা ভেঙে যাওয়ার বিষয়টা আসলে কি বোঝায়? এটা তো নিশ্চয়ই আক্ষরিক অর্থে কোনো ষাঁড়ের পা নয়। খুব চমৎকার প্রশ্ন। পুরাণে বলা হয় ধর্মের ৪টি স্তম্ভ বা পা রয়েছে: তপস্যা, শৌচ বা পবিত্রতা, দয়া এবং সত্য। আচ্ছা, তার মানে আগের যুগগুলো পার হতে হতে এই স্তম্ভগুলো নষ্ট হয়ে গিয়েছিল? ঠিক ধরেছেন। সত্যযুগ, ত্রেতাযুগ এবং দাপর যুগ পেরিয়ে আসতে আসতে মানুষের লোভ আর পাপের ভারে প্রথম ৩টি স্তম্ভ ধ্বংস হয়ে গেছে। কলিযুগের শুরুতে ধর্ম কেবল সত্যের ওপর টিকে ছিল। আর ওই গরুটি যাকে পেটানো হচ্ছিল? গরুটি হল স্বয়ং পৃথিবী, যে ওই ষাঁড়ের দুর্দশা দেখে এবং নিজের ওপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে অঝরে কাঁদছে। আর ওই যে কালো রাজবেশ পরা অত্যাচারী ব্যক্তিটি, সেই ছিল স্বয়ং কলি বা কলিযুগ। রাজা পরীক্ষিত তো একজন মহান ক্ষত্রিয় রাজা ছিলেন। নিজের রাজ্যে এমন অন্যায় দেখে তিনি তো স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবেন। তিনি তলোয়ার বের করে কলিযুগকে হত্যা করতে গেলেন। হ্যাঁ, কিন্তু তখন কলিযুগ নিজের রাজবেশ ছুঁড়ে ফেলে রাজার চরণে লুটিয়ে পড়ল, প্রাণ ভিক্ষা চাইল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা ঘুরে যায়। কারণ ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী রাজা শরণাগতকে হত্যা করতে পারলেন না, তাই তো? একদম। একজন আদর্শ ক্ষত্রিয় কখনো নিরস্ত্র এবং আত্মসমর্পণকারী কাউকে আঘাত করেন না।
পরীক্ষিত তাকে অভয় দিলেন বটে, কিন্তু শর্ত দিলেন যে তার রাজ্যে কলিযুগ থাকতে পারবে না। তখন কলিযুগ অত্যন্ত চতুরতার আশ্রয় নিল। সে বলল, মহারাজ, আপনি তো পুরো পৃথিবীর অধিপতি। আমি কোথায় যাব? আমাকে অন্তত এমন কিছু জায়গা দিন যেখানে আমি থাকতে পারি। আর রাজা পরীক্ষিত তখন তাকে 4টে অপবিত্র স্থান দিলেন: জুয়া, মদ্যপান, ব্যভিচার এবং হিংসা বা প্রাণীবধের স্থান। এই 4টে জায়গা তো সমাজের অন্ধকার দিক। কলিযুগ ভালো করেই বুঝতে পেরেছিল যে এই জায়গাগুলোতে সে কোণঠাসা হয়ে থাকবে। হ্যাঁ, সাধারণ ভালো মানুষ তো এই জায়গাগুলো থেকে দূরেই থাকে। তাই সে এমন একটা পঞ্চম জায়গা চাইল যা খুব আকর্ষণীয়, অত্যন্ত পবিত্র বলে মনে হয়। আর যা সমাজের একদম উচ্চবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যায়। মানে সে চাইল সোনা বা স্বর্ণ। আর রাজা পরীক্ষিত না বুঝেই তাকে সোনায় থাকার অনুমতি দিয়ে দিলেন। রাজা ভেবেছিলেন, সোনা তো মূল্যবান সম্পদ, পরম পবিত্র বস্তু, এতে আর কি ক্ষতি হতে পারে। কিন্তু কলি জানত যে সোনায় অহংকার, লোভ, মিথ্যা আর হিংসা আপনা আপনি চলে আসে। আর এই অনুমতির পরেই ঘটনা গড়ায় রাজার খাজাঞ্চিখানায়। সেখানে মগধরাজ জরাসন্ধের একটি অত্যন্ত সুন্দর চকচকে স্বর্ণমুকুট রাখা ছিল। হ্যাঁ, ভীমের হাতে জরাসন্ধ বধের পর পাণ্ডবরা এটি পেয়েছিল। মুকুটটি ছিল অধর্ম এবং অন্যায়ের দ্বারা অর্জিত সম্পদে তৈরি। আচ্ছা, একটু দাঁড়ান। এখানে আমার একটা বড় সন্দেহ কাজ করছে। রাজা পরীক্ষিত তো অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। ছোটবেলা থেকে তাকে ন্যায়নীতির শিক্ষা দেওয়া হয়েছে। তা তো বটেই। তো শুধুমাত্র খাজাঞ্চিখানা থেকে বের করে একটা মুকুট পরার কারণে তার পুরো ব্যক্তিত্ব রাতারাতি বদলে গেল। এটা কি নিজের দোষ ঢাকার জন্য একটা পৌরাণিক অজুহাত নয়? মানে, আপনি বলতে চাইছেন ব্যাপারটা একটু সাজানো মনে হচ্ছে? হ্যাঁ, মানে আমি তো অন্যায় করিনি, মুকুট আমাকে দিয়ে করিয়েছে। ব্যাপারটা কি সেরকম শোনাচ্ছে না? এটা খুবই যৌক্তিক একটা সন্দেহ। মুকুটটা এখানে কোনো জাদুকরি টুপি নয় যে পড়লেই মানুষ ভিলেন হয়ে যাবে। আমাদের বুঝতে হবে জরাসন্ধ কে ছিল। জরাসন্ধ তো একজন খুব অত্যাচারী রাজা ছিল, তাই না? একদম। জরাসন্ধ ছিল একজন স্বৈরাচারী রাজা যে বহু রাজাকে বন্দী করে রেখেছিল এবং তাদের বলিদানের পরিকল্পনা করছিল। তার এই স্বর্ণ মুকুটটি তৈরি হয়েছিল নিরীহ মানুষের রক্ত, ঘাম এবং শোষণের ওপর ভিত্তি করে। ওহ, বুঝতে পারছি। তার মানে এটা একটা ব্লাড মানি টাইপের ব্যাপার। ঠিক তাই। যখন আমরা বলি কলিযুগ সোনায় প্রবেশ করেছে, তার মানে হল অন্যায়ভাবে অর্জিত সম্পদ বা ব্লাড মানির একটি নিজস্ব মনস্তাত্ত্বিক প্রভাব আছে। তার মানে আপনি বলতে চাইছেন সম্পদটা কিভাবে অর্জিত হয়েছে তার একটা মনস্তাত্ত্বিক ভার বা সাইকোলজিক্যাল ইমপ্রিন্ট থাকে। একদম। রাজা পরীক্ষিতের মনে হয়তো অবচেতনভাবে কোনো সূক্ষ্ম অহংকার লুকিয়েছিল যে তিনি বিশ্বের অধীশ্বর। জরাসন্ধের ওই দুর্নীতিগ্রস্ত মুকুটটি যখন তিনি মাথায় দিলেন, তখন সেই মুকুটটি একটি সেতু বা মিডিয়াম হিসেবে কাজ করল। আচ্ছা, আর মুকুটটি রাজার ভেতরের সেই সুপ্ত অহংকারকে বহুগুণ বাড়িয়ে দিল। এই স্বর্ণ মুকুটটি যেন একটি ম্যালওয়্যার বা করাপ্টেড সফটওয়্যার আপডেটের মতো, যা পড়ার সাথে সাথেই রাজার নৈতিকতার অপারেটিং সিস্টেমটি হ্যাক হয়ে যায়। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। কলিযুগ সরাসরি একজন ধার্মিক রাজাকে আক্রমণ করতে পারত না। তাকে ওই মুকুটের রূপ ধরে, অর্থাৎ বস্তুবাদী মোহের রূপ ধরে রাজার অহংকারে আঘাত করতে হয়েছিল। সম্পদ কিভাবে একজন মানুষের শুভবুদ্ধিকে অন্ধ করে দেয়, এটি তার একটি নিখুঁত উদাহরণ। আর এই অন্ধত্বের ফলটাই আমরা এরপর দেখতে পাই। হ্যাঁ, মুকুট পরার পর রাজা হঠাৎ শিকারে বের হওয়ার তীব্র ইচ্ছা অনুভব করেন, যেন মুকুটটাই তাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো এক ধ্বংসের দিকে। জঙ্গলে গিয়ে তিনি পথ হারিয়ে ফেলেন, প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েন। আর জলের খোঁজে তিনি পৌঁছান শমিক মুনির আশ্রমে। মুনি তখন গভীর ধ্যানে মগ্ন। তিনি তো আর বাইরের জগতের কিছু টের পাচ্ছিলেন না, তাই রাজার ডাকে সাড়াও দেননি। সাধারণ অবস্থায় রাজা পরীক্ষিত হয়তো খুব সহজেই বুঝতেন যে মুনি গভীর ধ্যানে আছেন। তার হয়তো শ্রদ্ধায় মাথা নত হয়ে আসত। কিন্তু তখন তো তার মাথায় ওই মুকুট। কলিযুগের প্রভাবে রাজার মনে হল, আমি এত বড় চক্রবর্তী সম্রাট, আর এই সাধারণ এক জঙ্গলের মুনি আমাকে অবজ্ঞা করছে, আমাকে জল না দিয়ে অহংকার দেখাচ্ছে। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। ক্ষোভের বশে রাজা নিজের ধনুকের ডগা দিয়ে একটি মৃত সাপ তুলে সেই ধ্যানমগ্ন মুনির গলায় পরিয়ে দিলেন। বাপরে! মহাভারতের যুগে একজন ব্রাহ্মণের সাথে এমন আচরণ করা, তাও আবার যখন তিনি ধ্যানে মগ্ন, এটা তো ছিল চরম অধর্মের কাজ। শুধু রাগ ছিল না, এটা ছিল চূড়ান্ত অবমাননা। কিন্তু এর পরের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আরও বেশি চমকপ্রদ।
আপনি ওই মুকুট খোলার পর রাজার অনুতাপের কথা বলছেন তো? একদম। রাজা যখন প্রাসাদে ফিরে যান এবং ক্লান্ত হয়ে মাথা থেকে জরাসন্ধের সেই ভারী স্বর্ণ মুকুটটি নামিয়ে রাখেন, তখন মুহূর্তেই তার সুমতি ফিরে আসে। কলিযুগের প্রভাব যেন কেটে যায়। তিনি প্রবলভাবে অনুতপ্ত হয়ে ওঠেন। বুঝতে পারেন কি মারাত্মক অপরাধ তিনি করে ফেলেছেন। এখানে যেটা সবচেয়ে চমকপ্রদ বিষয় তা হল মাত্র এক মুহূর্তের রাগ আর অহংকার কিভাবে একটি পুরো বংশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিল। ঠিক বলেছেন, কারণ ক্ষতি সত্যিই হয়ে গিয়েছিল। শমিক মুনির পুত্র শৃঙ্গী এই অপমানের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে। একজন ঋষিপুত্র হয়েও সে তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেনি। সে হাতে জল নিয়ে রাজাকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয়। আজ থেকে ৭ম দিনে তক্ষক নাগের দংশনে এই অহংকারী রাজার মৃত্যু হবে। আর এই অভিশাপের মধ্যে ওই যে নির্দিষ্ট নামটা আছে, তক্ষক, এটা কিন্তু খুব গভীর একটা বিষয়। তক্ষক কোনো সাধারণ সাপ ছিল না। হ্যাঁ, তক্ষক তো হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এসেই গল্পে ঢুকে পড়েনি। তার প্রতিশোধের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। মহাভারতের খাণ্ডব বন দহনের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক, তাই না? একদম। পরীক্ষিতের পিতামহ অর্জুন পুরো খাণ্ডব বন জ্বালিয়ে দিয়েছিলেন। সেই ভয়ঙ্কর আগুনে তক্ষকের পরিবার, তার স্ত্রী এবং হাজার হাজার প্রজা ধ্বংস হয়েছিল। আর মাতা কদ্রুর অভিশাপও সাপেদের উপর ছিল। তক্ষক তখন থেকেই তো পাণ্ডব বংশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তক্ষকে কেবল একজন রাগী প্রাণী হিসাবে দেখলে ভুল হবে। সে আসলে একজন ইকো রিফিউজি বা বাস্তুচ্যুত প্রাণী, যে নিজের পরিবার হত্যার বিচার চায়। তার মানে তক্ষক আসলে নিয়তির একটি যন্ত্র হিসেবে কাজ করছিল। একদিকে সে নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিল, অন্যদিকে সে ব্রাহ্মণের অভিশাপকে সত্য প্রমাণ করছিল। হ্যাঁ, শৃঙ্গিমুনির এই অভিশাপ যেন তক্ষকের হাতে প্রতিশোধের একটা ঐশ্বরিক লাইসেন্স তুলে দিল। কিন্তু তক্ষকের পথে একটা পাহাড় সমান বাধা চলে এসেছিল। কশ্যপ মুনির কথা বলছেন তো? ঠিক। তক্ষক যখন ভাষাকে দংশন করতে হস্তিনাপুরের দিকে যাচ্ছিল, পথে তার দেখা হয় কশ্যপ মুনির সাথে। কশ্যপ মুনির কাছে বিষ নষ্ট করার সঞ্জীবনী বিদ্যা ছিল। তিনি খবর পেয়েছিলেন যে রাজাকে সাপে কামড়াবে, তাই তিনি যাচ্ছিলেন রাজাকে বাঁচাতে। কশ্যপ মুনি কতটা শক্তিশালী ছিলেন সেটা তক্ষক আগে পরীক্ষা করে দেখতে চাইল। সে তার বিষাক্ত ছোবল দিয়ে একটা বিশাল সবুজ বটগাছকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু কশ্যপ মুনি তার মন্ত্র বলে সেই ছাই থেকে গাছটিকে চোখের সামনে আবার জীবিত করে তুললেন। প্রমাণ করলেন যে তিনি রাজাকে বাঁচাতে সক্ষম। তক্ষক বুঝতে পারল শক্তির জোরে সে কোনোভাবেই কশ্যপকে হারাতে পারবে না। আর ঠিক তখনই তক্ষক কলিযুগের সবচেয়ে আদি ও অকৃত্রিম অস্ত্রটা ব্যবহার করল, মানে অর্থের প্রলোভন। সে কশ্যপ মুনিকে হত্যা করার চেষ্টা করল না, বদলে সে মুনিকে প্রচুর ধনসম্পদ ও স্বর্ণের প্রলোভন দেখাল। সে বলল, আপনি রাজাকে বাঁচিয়ে যে ধনরত্ন পেতেন, আমি আপনাকে তার চেয়েও বেশি দিচ্ছি, আপনি ফিরে যান। আর সবচেয়ে অবাক করা বিষয় হল কশ্যপ মুনি সেই লোভের ফাঁদে পা দিলেন। তিনি ধনসম্পদ নিয়ে সত্যিই ফিরে গেলেন। এই জায়গাটা একটু গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। তক্ষক এখানে শুধু একজন রাগী প্রাণী নয়, বরং সে একজন অত্যন্ত চতুর পরিকল্পনাকারী। আর মজার বিষয় হল, এখানেও সেই অর্থ বা সম্পদের লোভ কশ্যপ মুনিকে তার ধর্ম থেকে বিচ্যুত করেছে। একদম। কলিযুগের প্রভাব শুধু রাজার মুকুটে নয়, কশ্যপের লোভের মধ্যেও প্রতিফলিত হয়। মানে পুরো বিষয়টা একটা বিশাল ডমিনো এফেক্টের মতো। হ্যাঁ, একটার পর একটা ঘুঁটি পড়ছে আর অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু রাজা পরীক্ষিত আর বসেছিলেন না। যখন মৃত্যু নিশ্চিত, তখন তিনি নিজেকে বাঁচাতে এক বিশাল ব্যবস্থা নিলেন। তিনি তো সমুদ্রের মাঝে একটি দুর্ভেদ্য কাচের প্রাসাদ তৈরি করেছিলেন, যেটাকে আমরা বলতে পারি একটা কমপ্লিট আইসোলেশন প্রোটোকল। চারদিকে কড়া পাহারাদার, বাতাস ঢোকারও উপায় নেই। খাবার, জল সবকিছু তন্ন করে পরীক্ষা করে ভেতরে নেওয়া হচ্ছিল। এটা আসলে আধুনিক যুগের সেই ইকো চেম্বার বা বিলাসবহুল বাংকারের মতো, যেখানে ক্ষমতাবানরা নিজেদের ভুল থেকে বাঁচতে লুকিয়ে থাকে। কিন্তু আপনি যত উঁচু দেয়ালই তৈরি করুন না কেন, আপনার অহংকার বা ভুলের পরিণতি থেকে আপনি পালাতে পারবেন না। ঠিক। তক্ষক জানত যে গায়ের জোরে ওই প্রাসাদে ঢোকা অসম্ভব, তাই সুরক্ষার সব প্রাচীর ভেঙে সে ছদ্মবেশ বেছে নিল। সে তার সঙ্গীদের ঋষির বেশে পাঠাল। তারা রাজাকে আশীর্বাদ করার নামে কিছু ফলের ঝুড়ি নিয়ে গেল, আর তক্ষক নিজে একটু ছোট্ট পোকা হয়ে সেই ফলের ভেতরে লুকিয়ে
প্রাসাদে প্রবেশ করল। এত পাহারা, এত চেকিং, সবকিছুকে ফাঁকি দিয়ে মৃত্যু ঢুকে পড়ল খোদ রাজার খাবার টেবিলে। সপ্তম দিনের সূর্যাস্তের ঠিক আগে রাজা যখন ফলটা কাটলেন, সেই পোকাটি বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে সেই ছোট্ট পোকাটি বিশাল এক ভয়ঙ্কর সাপে রূপান্তরিত হল এবং সে রাজাকে দংশন করল। রাজার শরীর নিমেষেই ভস্মীভূত হয়ে গেল। তক্ষক প্রমাণ করল যে কলিযুগে শক্তির চেয়ে ছলনার জয় বেশি হয়। তবে এখানে একটা বিষয় না বললেই নয়, মৃত্যুর আগে রাজা 7 দিন ধরে শুকদেব মুনির কাছে শ্রীমদ্ ভাগবতম শুনেছিলেন, যার ফলে তিনি মৃত্যুর ভয় জয় করে আগেই মোক্ষ লাভ করেছিলেন। এটা খুবই সুন্দর একটি দিক। রাজা নিজের অহংকারের ফল ভোগ করেছেন ঠিকই, কিন্তু অনুতাপ এবং জ্ঞানের মাধ্যমে তিনি আত্মিক মুক্তিও পেয়েছেন। তবে রাজার মৃত্যুতে কি এই গল্পের শেষ? না, মোটেও না। কলিযুগের আসল খেলা তো শুরু হলো এরপর। রাজা পরীক্ষিতের মৃত্যুর পর তার পুত্র জন্মেঞ্জয় ক্ষোভে এবং প্রতিশোধের আগুনে আক্ষরিক অর্থেই পাগল হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল যে শুধু তক্ষককে নয়, পৃথিবীর সমস্ত সাপকে সে ধ্বংস করবে। শুরু হল মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক মহাযজ্ঞ, সর্পসত্র। হ্যাঁ, যার উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত সাপকে পুড়িয়ে মারা। লক্ষ লক্ষ নিরীহ সাপ মারা যেতে শুরু করল। এমনকি তক্ষক ভয়ে পালিয়ে দেবরাজ ইন্দ্রের সিংহাসন আঁকড়ে ধরেছিল। কিন্তু যজ্ঞের মন্ত্রের শক্তি এত প্রবল ছিল যে ইন্দ্রের সিংহাসন সমেত তক্ষক আগুনের দিকে টেনে আসতে শুরু করল। পরিস্থিতি এমন হলো যে পুরো প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হলো। তাহলে এর মানে কি দাঁড়ালো? এক অহংকার থেকে শুরু হলো ক্রোধ, সেখান থেকে প্রতিশোধ, এবং প্রতিশোধ থেকে আরেক প্রতিশোধ। কলিযুগের চরম জয় তো এই অমানবিক গণহত্যাতেই ছিল। একদম ঠিক তখনই আস্তিক মুনি এসে এই যজ্ঞ বন্ধ করেন। তিনি ছিলেন অর্ধেক মানব এবং অর্ধেক নাগ বংশের। তিনি জন্মেজয়কে বোঝান যে একজনের অপরাধের জন্য পুরো জাতিকে ধ্বংস করা ধর্ম নয়। আস্তিক মুনি না থাকলে হয়তো প্রকৃতির ভারসাম্যই নষ্ট হয়ে যেত। তিনি ক্ষমাকে প্রতিশোধের ঊর্ধ্বে স্থান দিলেন। এই পুরো পৌরাণিক আখ্যানটাকে যদি আমরা আজকের দিনের সাথে মেলাই, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা কি আজও সেই স্বর্ণমুকুটের ভার বহন করছি না? আমরা সোনার মুকুট হয়তো পরি না, কিন্তু সম্পদ, সামাজিক প্রতিপত্তি আর বস্তুবাদের যে অদৃশ্য মুকুট আমরা প্রতিদিন মাথায় পরছি, তার ভার কি খুব কম? আজকের যুগেও তো সম্পদ আর স্ট্যাটাস আমাদের বিচার বুদ্ধি ঘোলাটে করে দিচ্ছে। ধর্ম আজও কেবল সত্যের এক পায়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে, আর আমরা প্রতিনিয়ত সেই ধর্মের ওপর আঘাত আনছি। এই গভীর বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে স্বর্ণমুকুটটি কেবল ক্ষমতার প্রতীক ছিল না, এটি ছিল একটি প্রবেশদ্বার। যখনই আমরা নৈতিকতাকে পাশ কাটিয়ে কেবল বস্তুগত সম্পদের পেছনে দৌড়াই, তখনই আমরা নিজেদের মাথায় কলিযুগের সেই অদৃশ্য মুকুটটি পরে নিই। আর তক্ষকের প্রতিশোধ এবং জন্মেঞ্জয়ের যজ্ঞ আমাদের শেখায় যে ক্রোধ এবং প্রতিহিংসার কোনো শেষ নেই। একমাত্র প্রজ্ঞা এবং ক্ষমাই এই চক্রকে ভাঙতে পারে। যারা নতুন কিছু শিখতে এবং গভীর জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, তাদের জন্য এই পৌরাণিক আখ্যানটি কেবল ইতিহাসের পাতা নয়, এটি মানুষের মনস্তত্ত্বের একটি আয়না। পুরো আলোচনা তো শুনলাম, এবার একটু ভিন্নভাবে ভাবা যাক। হ্যাঁ, আমাদের আধুনিক জীবন নিয়ে ভাবার সময় এসেছে। আজকে আমাদের জীবনের সেই স্বর্ণমুকুট আসলে কি? এটি কি আমাদের স্মার্টফোন, আমাদের সোশ্যাল মিডিয়া অবতার, নাকি স্টেটাস বা পদমর্যাদার প্রতি আমাদের অন্ধমোহ, যা আধুনিক কলিযুগকে আমাদের মগজে প্রবেশের রাস্তা করে দিচ্ছে? ভেবে দেখার মতো বিষয়, তাই না? আমরা কি প্রতিনিয়ত কোনো না কোনো অদৃশ্য মুকুট পরে ঘুরে বেড়াচ্ছি?